প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য অর্থাৎ জানার লক্ষ্যে গতদিন আমরা ইলেকট্রন, প্রোটন অর্থাৎ পরমাণুর অভ্যন্তরস্থ বিভিন্ন কণা সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা পরমাণুর মডেল আলোচনা করব। পরমাণুর গঠন ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন মডেল উপস্থাপন করেছেন। তার ভিতরে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত পরমাণু মডেল, যেটাকে আমরা সোলার সিস্টেম পরমাণু মডেল বা সৌর মডেলও পরমাণু সৌর মডেলও বলে থাকি। এই পরমাণু সৌর মডেল প্রদান করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড একটি পরীক্ষা করে থাকেন, যাকে আমরা আলফা কণা বিস্তরণ পরীক্ষা নামে অভিহিত করি। তো এই আলফা কণা বিস্তরণ পরীক্ষা সম্পন্ন করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড 4.0 × 10³ ন্যানোমিটার পুরুত্ব সম্পন্ন একটি স্বর্ণের পাত ব্যবহার করেন এবং স্বর্ণের পাতের ঠিক পিছন দিকে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটা পর্দা উনি ব্যবহার করেন। এই জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দার উপরে স্বর্ণপাতের উপর যখন আলফা কণা ফেলা হয় তখন সেখানে আলোর প্রতিপ্রবাহ সৃষ্টি হয়। এই পরীক্ষা মাধ্যমে মূলত উনি পরমাণু মডেলটা প্রথম উপস্থাপন করেন। তো আমরা আজকে পরমাণু মডেলে যাওয়ার আগে বিজ্ঞানী রাদারফোর্ডের সেই আলফা কণা বিস্তরণ পরীক্ষাটি একটু আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ড কি করলেন, 0.4 × 10³ ন্যানোমিটার পুরুত্বের একটি স্বর্ণের পাত ব্যবহার করলেন এবং ঠিক তার পিছনে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটি পর্দা এরপরে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দাটি ব্যবহার করলেন এবং কি করলেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার জন্য জিঙ্ক সালফাইড কণা তৈরি করার জন্য তিনি একটি তেজস্ক্রিয় রেডিয়ামকে ব্যবহার করলেন। কোন পাশে? যে পাশে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছে ঠিক তার বিপরীত পাশে এখানে উনি তেজস্ক্রিয় রেডিয়াম থেকে আলফা কণা উৎপন্ন করার ব্যবস্থা করলেন এবং এখান থেকে আলফা কণা উৎপন্ন করে তিনি স্বর্ণের পাতের উপর ফেললেন। তিনি এরকম অসংখ্য আলফা কণা স্বর্ণপাতের উপর ফেলে পরীক্ষা করে দেখলেন যে কি করলেন, এখানে স্বর্ণের পাতের উপরে অসংখ্য আলফা কণা উনি বিক্ষেপণ করলেন। আলফা কণাটা মূলত কি? আলফা কণা হলো হিলিয়াম 2+ আয়ন, অর্থাৎ একটি হিলিয়াম পরমাণু থেকে যদি দুটো ইলেকট্রন অপসারণ করে নেওয়া হয় তাহলে দ্বিধনাত্মক আধান বিশিষ্ট যে আয়নটা তৈরি হয় সেটাকে আমরা মূলত আলফা কণা বলে থাকি। তো এই আলফা কণা উনি জিঙ্ক সালফাইডের স্বর্ণের পাতের উপর ফেললেন এবং স্বর্ণের পাত ভেদ করে আলফা কণাগুলো জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করলো, অর্থাৎ প্রতিপ্রবাহ সৃষ্টি করলো। এই পরীক্ষা থেকে তিনি কতগুলো সিদ্ধান্তে উপনীত হলেন। তো বিজ্ঞানী রাদারফোর্ড যখন এখান থেকে আলফা কণা বিস্ফোরণ করলেন, উনি স্বর্ণের পাতের উপর আলফা কণাগুলো ফেললেন এবং দেখলেন যে সেই আলফা কণাগুলো জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করল। এই পরীক্ষা থেকে তিনি কি পর্যবেক্ষণ করলেন? তিনি পর্যবেক্ষণ করলেন যে দেখা যায় প্রায় 99% আলফা কণা তাদের গতিপথ কোনরূপ পরিবর্তন না করে সোজা পথে চলে যায়। খুব কম সংখ্যক কণা তাদের গতিপথ থেকে সামান্য বেঁকে যায়। খুব কম সংখ্যক অর্থাৎ অল্প সংখ্যক কণা তাদের গতিপথে পরিবর্তন করে, যে সোজা আসছে তার থেকে সামান্য বেঁকে যাচ্ছে এবং প্রায় 20,000 কণার ভিতরে একটি কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে, অর্থাৎ আলোক রশ্মিটা সোজা এখান থেকে আবার
সোজা ব্যাকে আসে, যে পথে যে আপতিত হয় সেই পথেই আবার ফেরত আসে। এই পর্যবেক্ষণ থেকে তিনি পরমাণুর গঠন সম্পর্কিত কিছু সিদ্ধান্তে উপনীত হন। সিদ্ধান্তগুলো কি কি? বিজ্ঞানী তার পর্যবেক্ষণ থেকে বললেন যে যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাই পরমাণুর অভ্যন্তরে অবশ্যই খুব ক্ষুদ্র পরিসরে কোন একটি ধনাত্মক আধান উপস্থিত, যে কারণে প্রায় 20,000-এর ভিতরে একটি কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। কারণ আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর এই বিকর্ষণ বলের কারণেই মূলত 20,000-এর ভিতরে একটি কণা ফেরত আসে। অর্থাৎ বুঝতে হবে যে খুব ক্ষুদ্র পরিসরে, যেহেতু 20,000-এর ভিতরে একটি, তার মানে খুব ক্ষুদ্র পরিসরে সেখানে কোনো একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা উপস্থিত। দ্বিতীয়ত উনি বললেন যে যেহেতু অধিকাংশ কণা সোজা পথে চলে যায়, কি হচ্ছে? অধিকাংশ কণাই সোজা পথে চলে যাচ্ছে, অর্থাৎ পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা। পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থানই হলো ফাঁকা। পরমাণুর যেহেতু কিছু কণা তাদের গতিপথের সামান্য পরিবর্তন করে, তাহলে আমাদের সেই প্রথম সিদ্ধান্তের সাথে এটা মিলে যায় যে যেহেতু খুব অল্প সংখ্যক কণা তাদের গতিপথের পরিবর্তন করে, তার কারণ হতে পারে সেখানে খুব ভারী এবং ধনাত্মক আধান বিশিষ্ট কোন একটি কণা থাকতে পারে। এ হলো মোটামুটি বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা থেকে সিদ্ধান্ত। তো এটাই ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার পর্যবেক্ষণ এবং তার সিদ্ধান্ত। এই আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলটি উপস্থাপন করেন। আমরা এখন পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে তার বিখ্যাত পরমাণু মডেলটি দান করেন। এই পরমাণু মডেল যেটাকে আমরা বলি, সেটাকে আমরা বলি মূলত স্বীকার্য, অর্থাৎ মূল তথ্যগুলোকে আমরা স্বীকার্য নামে অভিহিত করি। তো পরমাণু মডেলের মূল স্বীকার্যগুলো কী কী? বিজ্ঞানী রাদারফোর্ড বলেন যে পরমাণু সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত, যেটাকে আমরা নিউক্লিয়াস বলে জানি। বিজ্ঞানী রাদারফোর্ড তার নাম দিলেন নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। এবং কি বললেন যে পরমাণু নিউক্লিয়াসের ভর অনেক বেশি, অর্থাৎ পরমাণুর প্রায় সমস্ত ভরই তার নিউক্লিয়াসে পুঞ্জীভূত, এবং পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন অতি ক্ষুদ্র, অর্থাৎ খুব ক্ষুদ্র পরিসরে পরমাণুর এই নিউক্লিয়াসটি অবস্থান করে, এবং নিউক্লিয়াসের অর্থাৎ পরমাণুর প্রায় সমস্ত ভরই হলো নিউক্লিয়াসের ভরের সমান। দ্বিতীয়ত উনি বললেন কি, এই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ যেটাকে আমরা বলি সহজ কথায় চার্জ নিরপেক্ষ। তাহলে আমরা যেহেতু জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াস যেখানে প্রোটন থাকে, এই প্রোটনটি হলো ধনাত্মক চার্জযুক্ত। উনি বললেন কি, যে পরমাণুর কেন্দ্রে ঠিক যতগুলো ধনাত্মক চার্জবাহী নিউট্রন থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন থাকে, এবং নির্দিষ্ট শক্তি স্তরে বা কক্ষপথে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। উনি এই বিষয়টাকে সৌরজগতের সাথে তুলনা করলেন। কি বললেন? যে সৌরজগতে সূর্যের চারিদিকে গ্রহগুলো যেমন সর্বদা ঘূর্ণনমান, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে সর্বদা ঘুরে বেড়ায়। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জবাহী যে ইলেকট্রন, আমরা জানি ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করে। উনিও সেটা বললেন যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এরা পরস্পরকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণ বলের কারণে বলটা কেমন হবে? কেন্দ্রমুখী, অর্থাৎ ইলেকট্রনগুলো সর্বদা কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। এই কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণনজনিত কারণে ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল, এই দুটো পরস্পর সমান। তাহলে কি বললেন? যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান, এই
ঘূর্ণনের কারণে ইলেকট্রনের যে কেন্দ্র বহির্মুখী বল সেই বল এবং ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল পরস্পর সমান এবং পরস্পরকে সমভার করে। তৃতীয়ত উনি আরেকটি বললেন যে পরমাণুর আকার বা আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আকার বা আয়তন অতি নগণ্য। এটা হচ্ছে মূলত বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। তো এখন আমরা জানি যে রাদারফোর্ড এই যে পরমাণু মডেল দিলেন এর সফলতাগুলো কী কী, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কোন কোন বিষয় সম্পর্কে আমরা সঠিক ধারণা পেতে পারি বা পেয়েছিলাম। রাদারফোর্ড পরমাণু মডেলে বলেছিলেন যে পরমাণু কেন্দ্রে খুব ক্ষুদ্র পরিসরে ভারী একটি কণা বিদ্যমান, যেটাকে আমরা নিউক্লিয়াস বলেছিলাম, এবং এই নিউক্লিয়াসেই পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত। তো এই সম্পর্কে একটা সঠিক ধারণা আমরা পেয়েছি যে নিউক্লিয়াসের ভরই মূলত পরমাণুর ভর বা পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। দ্বিতীয়ত হচ্ছে পরমাণুর চার্জ নিরপেক্ষ। এটা কেন তারও একটা ব্যাখ্যা আমরা এখানে পেয়েছি যে যেহেতু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক আধান থাকে বাইরে ঠিক তত সংখ্যক ঋণাত্মক আধান থাকে, তো সামগ্রিকভাবে পরমাণুটা চার্জ নিরপেক্ষ। এবং পরমাণুতে যে একটি নিউক্লিয়াস নামক কণা আছে সেটার উপস্থিতির প্রমাণও আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে পেয়ে থাকি। তো এগুলো হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সফলতা। এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কী কী, অর্থাৎ ওনার পরমাণু মডেলে কি কি ভুল ছিল যেগুলো পরবর্তীতে ভুল হিসেবে প্রমাণিত হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করি। তো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলোকে আমরা যদি দেখি, রাদারফোর্ড পরমাণু মডেলকে আমরা যে নামে মূলত চিনি, সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা সৌর মডেলও বলে থাকি। তো ওনার প্রথম সমস্যাই হচ্ছে সেই সোলার সিস্টেম মডেলে। কেন? কারণ হচ্ছে আমরা জানি সৌরজগতের গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, কিন্তু পরমাণুর ভিতরে যে কণা, ইলেকট্রন এবং কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে এরা হচ্ছে আধানযুক্ত, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত বা ধনাত্মক আধানযুক্ত। তো উনি তুলনা করেছেন চার্জ নিরপেক্ষ কণার বস্তুর সাথে একটা চার্জযুক্ত কণার তুলনা করেছেন। সো এটা একটি সীমাবদ্ধতা। দ্বিতীয় হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো আধানযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে যত বেশি ঘুরবে তত তার আধান কমবে এবং সে একসময় তার চক্র অর্থাৎ গতিপথ, আমরা যদি একটু কল্পনা করি, এখানে যদি নিউক্লিয়াস হয়, এটা যদি ইলেকট্রন হয়, ও যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তখন যত বেশি ঘুরবে তত ওর গতিপথ সংকুচিত হয়ে আসবে, অর্থাৎ ছোট হয়ে আসবে। অর্থাৎ এরকমভাবে যদি গতিপথ হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে পেতে একটা সময় এসে ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে পতিত হবে, অর্থাৎ পরমাণুর আর কোনো অস্তিত্ব থাকবে না। এটা ছিল তার দ্বিতীয় ভুল। তৃতীয়ত, পরমাণু যে বর্ণালী তৈরি করে বা বর্ণালী তৈরি হয়, এই বর্ণালীটা কেন তৈরি হয় বা কীভাবে তৈরি হয় সে সম্পর্কিত কোনো ধারণা উনি দিতে পারেননি। শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, বর্ণালীর ক্ষেত্রে আমরা সেটা রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে ব্যাখ্যা করতে পারলেও যে সকল পরমাণুতে একাধিক ইলেকট্রন আছে সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতে পারি না। তারপরে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার যে কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, এই কক্ষপথের আকার আকৃতি বা কক্ষপথের ব্যাস বা ব্যাসার্ধ যেটা বলি আমরা, এই সম্পর্কিত কোনো ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে দেননি। সেটা বৃত্তাকার পথে ঘুরবে না উপবৃত্তাকার পথে ঘুরবে নাকি অন্য কোনোভাবে ঘুরবে সেই সম্পর্কিত কোনো ধারণা আমরা বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাই না। যেহেতু
শক্তির বিকিরণ অবিচ্ছিন্নভাবে ঘটে, সেহেতু পরমাণুর বর্ণালীতে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা। বর্ণালীর ক্ষেত্রে যদি আমরা বলি যে যদি পরমাণু শক্তির বিকিরণ ঘটে এবং বিকিরণের ফলে পরমাণু বর্ণালী যদি সৃষ্টি হয়, সে বর্ণালীটা একটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকটা বর্ণালী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আরও অনেকগুলো বর্ণালীতে বিভক্ত হয়ে যায়। যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মাধ্যমে সেটাকে পরীক্ষা করি, তাহলে দেখা যায় যে একটা বর্ণালী একাধিক বর্ণালীতে বিভক্ত হয়ে গেছে। এই সম্পর্কিত কোনো ধারণাও বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে দিতে পারেননি, বা তার কোনো ব্যাখ্যাও দিতে পারেননি। এইগুলোই হচ্ছে মূলত রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের এই সীমাবদ্ধতাগুলোকে পুঁজি করে বলতে পারি আমরা, অর্থাৎ যে ভুলগুলো ছিল সেগুলোকে সংশোধন করে বিজ্ঞানী বোর 1913 সালে সংশোধিত একটা পরমাণু মডেল উনি দাঁড় করালেন, যাকে আমরা বোরের পরমাণু মডেল হিসেবে আখ্যায়িত করি। অর্থাৎ বিজ্ঞানী বোর 1913 সালে রাদারফোর্ড পরমাণু মডেলের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে সংশোধন করে একটা নতুন মডেল আমাদের সামনে আনলেন। এই পরমাণু মডেলের মৌলিক স্বীকার্যগুলো মূলত তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে তৈরি। এক নম্বর হচ্ছে, প্রথমটা হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তর সম্পর্কিত ধারণা। বিজ্ঞানী বোর রাদারফোর্ড পরমাণু মডেলটাকে আরও আধুনিকরণের মাধ্যমে যে আমাদের যে বোর যে পরমাণু মডেলটা দিয়েছিলেন, তার স্বীকার্যগুলোর প্রথম স্বীকার্যটি হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। অর্থাৎ রাদারফোর্ড শক্তি স্তর সম্পর্কিত কোনো ধারণা দেননি, সেটাকে সংশোধন করে ধারণা দিলেন। বলেন কি, যে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে, অর্থাৎ নির্দিষ্ট ব্যাসার্ধ যুক্ত কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। এই সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলোকে উনি শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম বা অরবিট নামে অভিহিত করেন। এই প্রধান শক্তি স্তরকে বা যে নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে তাদেরকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি, এবং এন এর মান হবে সর্বদাই একটি পূর্ণ সংখ্যা, 1 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা। এন এর মান যখন 1 হয় তখন তাকে কে শেল বা কে শক্তি স্তর বলা হয়। তখন সেটাকে আমরা বলছি কে শেল বা শক্তি স্তর। যখন n = 2 তখন তাকে এল শেল, n = 3 হলে এম শেল, n = 4 হলে এন শেল, এরকম ভাবে উনি নামকরণ করলেন। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বিভিন্ন শক্তি বিশিষ্ট শক্তি স্তরে পরিভ্রমণ করে, সেই শক্তি স্তরগুলোকে উনি বললেন প্রধান শক্তি স্তর বা অরবিট। এই অরবিটগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করা হলো, এবং এন এর মান হবে 1 2 3 4 পূর্ণ সংখ্যা। এই যখন n = 1 অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তর, তখন তাকে আমরা কে শেল বা কে শক্তি স্তর বলি। যখন n এর মান 2 অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তখন সেটাকে n = যদি 3 হয় অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তর যখন, তখন সেটাকে এম শেল, এবং n এর মান 4 হলে তখন সেটাকে এন শেল হিসেবে অভিহিত করা হয়। তো এই হচ্ছে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা কি ছিল। দ্বিতীয়টা ছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। অর্থাৎ কৌণিক ভরবেগ
কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। তো বিজ্ঞানী বোর পরমাণু মডেলের দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে যখন একটা ইলেকট্রন থাকবে তখন তার বেগ বা ভরবেগটা কেমন হবে সেই সম্পর্কিত একটু ধারণা উনি দিয়েছিলেন। উনি বলেন কি যে কোনো একটি অনুমোদিত কক্ষপথে অর্থাৎ নির্দিষ্ট শক্তিস্তরে যখন একটি ইলেকট্রন পরিভ্রমণ করবে তখন তার কৌণিক ভরবেগ হবে সর্বদাই h/2 পাই এর অখণ্ড গুণিতক বা সরল গুণিতক। h/2 পাই, তাহলে নির্দিষ্ট কক্ষপথের জন্য এটা কি হবে h/2 পাই এর সরল গুণিতক বা অখণ্ড গুণিতক। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি nh/2 পাই। অর্থাৎ এখানে n হচ্ছে কি প্রধান শক্তি স্তরের সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিটের মান। যদি প্রথম প্রধান শক্তি স্তর হয় তাহলে সেক্ষেত্রে h/2 পাই, যদি দ্বিতীয় প্রধান শক্তি স্তর হয় তাহলে 2h/2 পাই। অর্থাৎ এখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা যেগুলোকে আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা প্রধান শক্তি স্তরের সংখ্যার মান। এরপরে বিজ্ঞানী তার তৃতীয় অর্থাৎ শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণাটা দিয়েছিলেন। যেটা আমরা বলছিলাম যে এখানে nh/2 পাই এটা হচ্ছে কি প্রথম প্রধান শক্তি স্তরের কৌণিক ভরবেগ। যদি আমরা কৌণিক ভরবেগের কথা চিন্তা করি তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে mvr। এই mvr সমান nh/2 পাই, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের বেগ এবং r হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ, h প্ল্যাঙ্কের ধ্রুবক এবং n হচ্ছে কক্ষপথের সংখ্যা বা প্রধান কক্ষপথের সংখ্যা। এটাই মূলত আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। 3 নম্বর এসে বললেন শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা। আমরা বিজ্ঞানী বোর বললেন কি যে পরমাণু শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করবে তখন সে কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করবে না। কিন্তু যদি ইলেকট্রন তার শক্তি স্তর পরিবর্তন করে অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় সেক্ষেত্রে পরমাণু নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে। কেমন যে যদি নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তির শক্তি স্তরে যায় তখন সে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি বা শক্তি শোষণ করবে এবং উচ্চ শক্তি স্তরে উঠে বা উচ্চ শক্তির স্তরে অবস্থান করবে। আবার ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে সেক্ষেত্রে সে নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি শোষণের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে এবং উচ্চ শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে আসতে হলে সেক্ষেত্রে শক্তির বিকিরণ করবে। এই শোষিত বা বিকিরিত শক্তি সেটাকে আমরা ডেল্টা এইচ অর্থাৎ শক্তি শোষণ বা বিকিরণকে ডেল্টা ই বা ডেল্টা এইচ, কোথাও তো ডেল্টা এইচ ব্যবহার করা হয় আবার কখনো কখনো ডেল্টা ইটা ব্যবহার করা হয়। তাহলে এই ডেল্টা ই এর পরিমাণ হবে এইচ নিউ এর সমান। ডেল্টা ই সমান এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো এই ছিল বিজ্ঞানী বোর এর পরমাণু মডেলের স্বীকার্যগুলো। তো আমরা কি পেলাম বিজ্ঞানী বোরের পরমাণু মডেল থেকে আমরা 3টা স্বীকার্য পেলাম। প্রথমটি হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর সম্পর্কিত ধারণা, দ্বিতীয়টি পেলাম ইলেকট্রনের
কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা, এবং সর্বশেষ বা তৃতীয়টা সেটা হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণা। তো এখন আমরা বোর পরমাণু মডেলের সাফল্য কি সেটা নিয়ে একটু আলোচনা করব। কি কি সফলতা বা কোন কোন ক্ষেত্রে বোর পরমাণু মডেলটি সফল। আমরা বিজ্ঞানী বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী গঠন ব্যাখ্যা বা সন্তোষজনকভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে বোর পরমাণু মডেলের সাহায্যে আমরা প্রধান শক্তি স্তর সম্পর্কিত একটা ধারণা পেয়েছি, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নির্দিষ্ট কক্ষপথগুলো ইলেকট্রনটা ঘোরে সেই ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কিত একটা ধারণা আমরা এখানে পেয়েছি। এবং বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি বিকিরণ করবে বা শোষণ করে, শোষণ বর্ণালী বা বিকিরণ বর্ণালী, সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করার একটা পদ্ধতি আমরা এখানে পেয়েছি। তারপরে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ এই মডেলের সাহায্যে হিসাব করা যায়। যে আমরা যে সূত্রটা শিখেছিলাম mv/r = nh/2π, এই সূত্রের মাধ্যমে আমরা ইলেকট্রন যে কক্ষপথে অবস্থান করছে সেই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এরপরে বোর পরমাণু মডেলের সাহায্যে আমরা আরেকটা জিনিস খুব ভালোভাবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে যে পরমাণুর যে বর্ণালীগুলো আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে দেখছিলাম যে একটা বর্ণালী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালীতে বিভক্ত হয়ে যায়, সে সম্পর্কে কেন যায় বা কিভাবে যায় সেটা সম্পর্কে কোনো ব্যাখ্যা আমরা পাইনি। বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে পারি, এবং সেটাকে ব্যাখ্যা করতে আমাদের কিভাবে ব্যাখ্যা করব সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। পরের ক্লাসে আমরা যখন বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব তখন এটা আমরা স্পষ্টভাবে ব্যাখ্যাটা, অর্থাৎ পরবর্তীতে আমরা যখন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব, বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা, তখন আমরা ওগুলোকে আমাদের ধারণাটা আরও স্পষ্ট হবে। কারণ বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কী কী? বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার ভিতর প্রথম সীমাবদ্ধতা হলো আমরা পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারি, কিন্তু এখানে বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণু ব্যাখ্যা করা, পরমাণুর যে বর্ণালী সেটাকে ব্যাখ্যা করা গেলেও অধিক ইলেকট্রন বিশিষ্ট অন্য যে সকল পরমাণু আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন লাফ দিয়ে চলে তখন শক্তির বিকিরণ ঘটে, কিভাবে এই এবং কি প্রক্রিয়ায় এই বিকিরণ ঘটে তার কোনো ব্যাখ্যা আমরা এখান থেকে পাইনি। অর্থাৎ শক্তি স্তর যখন পরিবর্তন হয়, অর্থাৎ নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনের যখন ধাপান্তর ঘটে বা স্থানান্তর ঘটে, তখন তারা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে, কিন্তু কিভাবে এই শক্তির শোষণ বা বিকিরণ ঘটে সে সম্পর্কিত কোনো ধারণা আমরা বোর পরমাণু মডেল থেকে পাই না। বোর পরমাণু মডেল অনুসারে যখন একটা ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ধাপান্তরিত হয় বা স্থানান্তরিত হয়, তখন প্রতিটা শক্তি স্তরের জন্য একটি মাত্র বর্ণালী পাওয়ার কথা ছিল, কিন্তু অতি সূক্ষ্ম বর্ণালীবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করলে দেখা যায় যে প্রত্যেকটি বিকিরণ বা বর্ণালী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালীতে বিভক্ত। তো এই বিভক্তগুলো কেন বা কিভাবে এগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত বর্ণালীতে বিভক্ত হলো সেই সম্পর্কিত ধারণাটা এখান থেকে স্পষ্টভাবে পাওয়া যায় না। তারপরে বিজ্ঞানী ডি ব্রগলির মতে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্মই আছে, কিন্তু বিজ্ঞানী বোরের মডেল অনুসারে ইলেকট্রনের শুধু তরঙ্গ প্রকৃতির কথা, বোর মডেলে ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতির কোনো ধারণা মূলত দেওয়া হয়নি। তো এগুলো হচ্ছে বিজ্ঞানী বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আজকে আমরা
শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো আমরা আজকে পরমাণুর গঠন বা পরমাণুর গঠন সম্পর্কিত যে মডেল, পরমাণুর মডেল বলে থাকি আমরা, সে সম্পর্কিত একটু ধারণা আমরা আজকে পেলাম। তো আমরা আগামী ক্লাসে পরমাণু মডেল পড়লাম, এর আগামী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন শক্তি স্তর বা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ঘরে থাকবে, বাইরে বেশি ঘোরাঘুরি করার দরকার নাই এখনকার সময়ে। আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এটাকে ব্যবহার করবে। তো ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ।